আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ইসকেমিক স্ট্রোক ইন সিটি স্ক্যান। অর্থাৎ আমরা আজকে সিটি স্ক্যানে ইসকেমিক স্ট্রোক কীভাবে আইডেন্টিফাই করব, কী কী জিনিস খেয়াল রাখব, কী কী জিনিস অবশ্যই দেখতে হবে এবং কিভাবে সেটা ইন্টারপ্রেট করব, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা যারা ডক্টর, জুনিয়র ডক্টর অথবা ইন্টার্ন ডক্টর অথবা আমরা যারা ফাইনাল পরীক্ষার্থী, আমরা সবাই ইসকেমিক স্ট্রোকটাকে চিনি। আমরা জানি যে এইরকম একটা পিকচার থাকে। এরকম পিকচারে সিটি স্ক্যান অফ ব্রেন আমরা বুঝতে পারছি এটা হচ্ছে অ্যাক্সিয়াল স্লাইস বা অ্যাক্সিয়াল স্ক্যান। এখানে হাইপোডেন্স এরিয়া আমরা এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি। এইরকম যদি হাইপোডেন্স এরিয়া থাকে, আমরা এটা ধরে নিই হচ্ছে ইসকেমিক স্ট্রোক। তো আমরা জানি সবাই যে সিটি স্ক্যানে কতটুকু ব্ল্যাক বা কতটুকু হোয়াইট এটা হচ্ছে প্রকাশ করা হয় ডেনসিটি কথার দ্বারা। ডেনসিটি মানে হোয়াইটনেস, অর্থাৎ আইসোডেন্স অর্থ হচ্ছে এটা সেম টু ব্রেন প্যারেনকাইমা। আর যদি হাইপার ডেন্স অর্থাৎ ব্রেন প্যারেনকাইমার চেয়ে সাদা, সেটা হচ্ছে হাইপার ডেন্স, এবং যেটা ব্রেন প্যারেনকাইমার চেয়ে কম সাদা অর্থাৎ কালো, সেটা হচ্ছে হাইপোডেন্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নর্মাল যে ব্রেন প্যারেনকাইমা এর চেয়ে এই জায়গাটুকু হচ্ছে কম্পারেটিভলি কম সাদা অর্থাৎ কালো। এই জায়গাটুকু হচ্ছে কম সাদা অপেক্ষাকৃত কালো, অর্থাৎ এটা হচ্ছে হাইপোডেন্স। এইরকম হাইপোডেন্স এরিয়া যদি আমরা সিটি স্ক্যানে পাই, আমরা সেটাকে বলে থাকি ইসকেমিক স্ট্রোক। তো আমরা কিন্তু মোটামুটি মোরলেস সবাই এটা জানি আমরা। তবে আমরা এক্সিলেন্ট একজন ফিজিশিয়ান হওয়ার জন্য আমাদের কিন্তু এইটুকু জানাই যথেষ্ট নয়। আমাদের আরও বেশ কিছু জিনিস অবশ্যই জানতে হবে এবং মাথায় রাখতে হবে এবং সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা এর আগের লেকচারগুলোতে আমরা কিন্তু আমাদের ব্রেনের যে ব্লাড সাপ্লাই এগুলো আমরা পড়েছি। তারপর একটু রিক্যাপিচুলেট করব। সেটা হচ্ছে আমাদের ব্রেনের যে সেকশন, উপরের দিকের যে সেকশন, এই সেকশন যদি আমরা এরকম একটা পিকচার নেই, এইরকম পিকচার, তাহলে আমরা ব্লাড সাপ্লাইগুলো দেখতে পাই। এই যে সামনের একদম অংশ, এইটুকু হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ম্যাক্সিমাম জায়গা জুড়ে থাকবে হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, এবং পোস্টেরিয়র যে জায়গাটুকু এইটুকু হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবং এখানে কিছু ওয়াটার শেড এরিয়া থাকে, অর্থাৎ দুইটার জাংশনের যে জায়গা, এই যে এখানে হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এই যে আমরা ব্লু অ্যারো যেটা দেখতে পাচ্ছি, এই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডিল সেরেব্রাল আর্টারির যে একটা ওয়াটার শেড এরিয়া দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আরেকটা ব্লু অ্যারো দিয়ে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডিল সেরেব্রাল আর্টারির একটা ওয়াটার শেড এরিয়া। তো আমরা এটা হচ্ছে উপরের দিকের যে সেকশন, অর্থাৎ সেরেব্রাল হেমিস্ফিয়ার লেভেলে যে সেকশন, সেই সেকশনের ব্লাড সাপ্লাইটা জানলাম। কিন্তু আমরা কিন্তু নিচের দিকেও সেকশন নেই, অর্থাৎ ব্রেন স্টেম এবং সেরেবেলাম যে অংশটুকু নিচের দিকের যে সেকশন, ওই সেকশন নিলে আমরা কিন্তু দেখতে পাই যে পোস্টেরিয়র যে সেরেবেলাম অংশটুকু, এই সেকশনে কিন্তু ভার্টোবেজিলার আর্টারি সাপ্লাই দেয়, অর্থাৎ পোস্টেরিয়র সার্কুলেশনের অংশ। এই মোটামুটি হচ্ছে আমাদের সামারি অফ দ্য ব্লাড ভেসেলের যে সাপ্লাই ডিস্ট্রিবিউশন ইন ব্রেন। তো ইসকেমিক স্ট্রোক সম্পর্কে সিটি স্ক্যানে জানতে গেলে আমাদের জানতে হবে যে ইসকেমিক স্ট্রোক কোথায় সবচেয়ে বেশি হয়। আমরা সবাই জানি যে এই মিডিল সেরেব্রাল আর্টারি যে টেরিটরি, এখানে কিন্তু সবচেয়ে বেশি ইসকেমিক স্ট্রোক দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ এই জায়গাটা কম্পারেটিভলি অন্যান্য যে সেরেব্রাল আর্টারির যে সাপ্লাইয়ের যে এরিয়া তার চেয়ে কিন্তু বড়, অর্থাৎ যেহেতু জায়গাটা বড়, তো এখানে ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনাটাও বেশি। এর চেয়ে আরেকটি কারণ যেটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট ফ্লো ফ্রম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি টু মিডল সেরেব্রাল আর্টারি, অর্থাৎ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ডিরেক্ট কন্টিনিউশন যেহেতু মিডল সেরেব্রাল আর্টারি, এই জন্য ইসকেমিক স্ট্রোক আমরা জানি। ইসকেমিক স্ট্রোক অর্থাৎ একটা জায়গায় যখন একটা থ্রোম্বো এম্বোলিজম হবে, অর্থাৎ একটা জায়গা থেকে থ্রোম্বাস যেয়ে ব্লাড ভেসেলের মধ্যে আটকে যেয়ে সেখান থেকে তার ডিস্টালি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, এটাই তো ইসকেমিক স্ট্রোক। এই জন্য আমাদের যে সিস্টেমিক সার্কুলেশন থেকে, ধরুন আমাদের হার্ট থেকে একটা ভালভুলার হার্ট ডিজিজ আছে, ওখান থেকে একটা থ্রোম্বাস তৈরি হলো, সেই থ্রোম্বাসটি উপরের দিকে যখন চলে যাবে তখন ডিরেক্ট কন্টিনিউশন হবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে সরাসরি মিডল সেরেব্রাল আর্টারিতে যে আটকে যাবে। যেহেতু অন্য সেরেব্রাল আর্টারিতে যেতে অনেক ঘুরায় পেঁচায় যাইতে হয়, তার চেয়ে
মিডল সেরেব্রাল আর্টারিতে যেহেতু ঘুরায় পেঁচায় না, সরাসরি সোজাসুজি যাওয়ার সুযোগ থাকে, এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে তারা সোজাসুজি যে মিডল সেরেব্রাল আর্টারিতেই অক্লুডেড হয়ে যায় এবং তার ডিস্টালি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেখানে ইসকেমিক স্ট্রোক হয়। তো আমরা জানলাম ইসকেমিক স্ট্রোকটা কি। তো এখন আমরা জানার চেষ্টা করব যে ইসকেমিক স্ট্রোকে সিটি স্ক্যানে কি ফাইন্ডিংস আমরা পাই। তো আমরা কিন্তু প্রথমেই কথা বলেছি যে হাইপোডেন্স এরিয়া পাই। তো শুধুমাত্র এই হাইপোডেন্স এরিয়া পাই এইটা জানাই যথেষ্ট নয়, আমরা ইন ডিটেইলস সব কিছু আমরা মোটামুটি জানার চেষ্টা করব। তো এটা সময়ের সাথে সাথে কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ আমরা পাই। যেমন ইনিশিয়ালি আমরা যে ইসকেমিক স্ট্রোক সেটা কিন্তু নর্মাল পেতে পারি। তো আর কি পেতে পারি, একটা হাইপারডেন্স আর্টারি সাইন পাইতে পারি, আর পেতে পারি লস অফ গ্রে হোয়াইট ডিফারেন্সিয়েশন ইন বেজাল গ্যাংলে, কর্টিক্যাল জাইরাস অর ইনসুলা, এবং ইনসুলার রিবন সাইন আমরা পেতে পারি। তো এই যে আমরা 4টি সাইনের কথা বললাম, এই 4টি সাইন সম্পর্কে আমরা হয়তো অনেকেই আগে থেকে জানি না। তো আমরা এগুলো নিয়ে ডিটেইলস এখন আলোচনা করব। তো হাইপারডেন্স আর্টারি সাইন, আমরা নাম শুনেই বুঝতে পারছি হাইপারডেন্স সিটি স্ক্যানে বলতে বোঝায় হচ্ছে এটা একটু বেশি সাদা। আমরা এর আগেও বলেছি যে ডেন্সিটি মানে এখানে আমরা বুঝবো সহজে মনে রাখার জন্য, সেটা হচ্ছে হোয়াইট। তো ডেন্সিটি অর্থাৎ হোয়াইটনেস, হাইপারটেন্স অর্থ সেটা হচ্ছে বেশি সাদা হবে। তো আর্টারি যখন একটা জায়গায় বেশি সাদা দেখা যাবে এটাকে আমরা বলবো হাইপারডেন্স আর্টারি সাইন। তো যে বাম পাশের যে ছবিটি এখানে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটি হাইপারডেন্স এরিয়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে আমরা সার্কেল অফ উইলিস যে আমরা জানি সেখানে এই পজিশনে সাধারণত মিডল সেরেব্রাল আর্টারি থাকে। এবং আমরা ডান পাশের ছবিটিতে যখন খেয়াল করব তখন দেখতে পাচ্ছি যে এখানে আইডেন্টিফাই করে দেয়া আছে, এখানে হচ্ছে ডেন্স রাইট মিডল সেরেব্রাল আর্টারি, এবং এই জায়গাটাতে এই পাশে হচ্ছে নর্মাল লেফট মিডল সেরেব্রাল আর্টারি, এবং নিচে হচ্ছে ব্যাজিলার আর্টারি। তো এই পাশের জায়গাগুলো কিন্তু, যে পাশের জায়গা বলতে বোঝাচ্ছি যে লেফট মিডল সেরেব্রাল আর্টারি এবং নর্মাল যে ব্যাজিলার আর্টারি, এগুলো কিন্তু ওই রকম স্পষ্ট দেখা যাচ্ছে না, খুব হালকা একটা জায়গা দেখা যাচ্ছে। কিন্তু এই রাইট মিডল সেরেব্রাল যে আর্টারি, এইটা কিন্তু অনেক বেশি সাদা দেখা যাচ্ছে, এবং এই বেশি সাদা দেখা যাওয়ার ঘটনাকেই বলা হচ্ছে হাইপারডেন্স আর্টারি সাইন। তো এটা হচ্ছে আর্লি ইসকেমিক স্ট্রোকের একটা ফিচার। তো এটা কেন সাদা হয়, এই আমরা একটু আগেই বললাম যে ইসকেমিক স্ট্রোক হয় কখন, যখন হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে কোনো থ্রোম্বোএম্বোলিক ম্যাটেরিয়াল জমা থাকে, যখন ব্লাড যখন একটা জায়গায় ক্লটেড হয়, অর্থাৎ থ্রোম্বাস তৈরি করে এবং এখান থেকে অন্য জায়গায় যে আটকে যায় এটাকে বলে এম্বোলিজম। এই থ্রোম্বাস বা এম্বোলিজম অথবা ক্লটেড ব্লাড এগুলো হচ্ছে হাইপারডেন্স, অর্থাৎ বেশি সাদা দেখা যায়। সুতরাং এই হাইপারডেন্স মিডল সেরেব্রাল আর্টারি বলতে বোঝাচ্ছে যে এখানে একটা ক্লটেড ব্লাড আটকে আছে, এই জন্যই আমরা কিন্তু এই জায়গাটাকে সাদা দেখছি, এবং এই সাইনটাকে বলা হচ্ছে হাইপারডেন্স আর্টারি সাইন। এরপরে আমরা আরেকটি সাইনের কথা বললাম, সেটা হচ্ছে লস অফ গ্রে হোয়াইট ডিফারেন্সিয়েশন ইন বেজাল গ্যাংলিয়া, কর্টিক্যাল জাইরাস অর ইনসুলা। তো এই বিষয়টাকে আমরা একটু এলাবোরেটলি যখন বলবো, সেটা হচ্ছে আমরা জানি ব্রেনে যে প্যারেনকামে এখানে আমরা দুটা জিনিস বলি, একটা হচ্ছে গ্রে ম্যাটার আর একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। তো গ্রে ম্যাটার আমরা জানি যে সেল বডি, নিউরনের যে সেল বডি বা কালেকশন যখন থাকে এটাকে বলো নিউক্লিয়াস, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে গ্রে ম্যাটার, এবং যে একজোন যে ফাইবারগুলো থাকে এগুলোকে বলা হয় হোয়াইট ম্যাটার। তো কেন এটা হোয়াইট হয়, হোয়াইট ম্যাটার, কারণ এখানে যে মাইলিনেশন থাকে, আমরা জানি যে অলিগোডেন্ড্রোসাইট দিয়ে পেঁচানো থাকে, এটাকে বলে মাইলিনেশন। এই মাইলিনেশন যে সিটটা থাকে এটা সাধারণত ফ্যাট দিয়ে তৈরি, এই জন্য এই জায়গাটাকে একটু হোয়াইট দেখায়। তো এই জন্য আমরা এই জায়গাটাকে বলি হচ্ছে হোয়াইট ম্যাটার। কিন্তু আমরা যদি সিটি স্ক্যানে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের অ্যাপিয়ারেন্স তুলনা করি তাহলে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই গ্রে ম্যাটার হচ্ছে কম্পারেটিভলি ডেন্স, অর্থাৎ কম্পারেটিভলি হোয়াইটার। কেন কম্পারেটিভলি হোয়াইটার, এবং হোয়াইট ম্যাটার কেন কম্পারেটিভলি ব্ল্যাকার, অর্থাৎ হাইপোডেন্স? কারণ আমরা জানি যে ফ্যাট যে কন্টেন্টগুলো আমরা
বেসিক্স অফ সিটি স্ক্যান যে অংশটুকু, এই অংশে আমরা জেনেছি যে হাউন্সফিল্ড যে স্কেল, এখানে যেগুলোর ডেন্সিটি কম অর্থাৎ হাউন্সফিল্ড ইউনিট কম, যেমন কোনো ফ্লুইড এটা হচ্ছে হাইপোডেন্স, এইরকম যে ফ্যাট কন্টেন্ট যেটা থাকে এটা হচ্ছে নর্মাল ব্রেন প্যারেনকাইমার চেয়ে একটু লেস ডেন্স অর্থাৎ হাইপোডেন্স, অর্থাৎ এটা কালো দেখাবে। আমি যদি সহজ ভাষায় বলি, যেমন এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে দেখেন এই যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে, এই যে আমরা একটু সাদা অংশ দেখতে পাচ্ছি, এই যে সাদা অংশ, এটা হলো গ্রে ম্যাটার। তো গ্রে ম্যাটার হচ্ছে যেরকম দেখা যাবে, কিন্তু এই কন্টেন্টের সাথে যখন ফ্যাট কন্টেন্ট দিয়ে যখন মাইলিনেশন করা থাকে তখন এটা কম্পারেটিভলি ব্ল্যাক দেখা যাবে। যেমন এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে হোয়াইট ম্যাটার। তো আমরা নর্মাল ব্রেন প্যারেনকাইমাতে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার একটু ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন এই যে সালকাস জাইরাসে যদি আমরা দেখি, এই যে এখানে হলো সালকাস, এই অংশটুকু হলো জাইরাস। এই জাইরাসের অংশে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইরের দিকের যে সাদা অংশ, এটা হচ্ছে গ্রে ম্যাটার এবং তার মাঝখানে যে কালো অংশ এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। তো এই যে গ্রে এবং হোয়াইট ম্যাটার, এই অংশটুকু কিন্তু আমরা আলাদা করে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এই যে অ্যারো দিয়ে সার্কেল করা যে জায়গাটা, এই জায়গায় যদি খেয়াল করি, তাহলে কিন্তু এই যে এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখবেন গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার আলাদা করা যাচ্ছে না। সুতরাং তো আমরা এখানে বলতে পারবো যে এখানে দেয়ার ইজ লস অফ গ্রে অ্যান্ড হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন। এই স্ট্রোকে যখন আমরা ইনিশিয়ালি পেশেন্টের সিটি স্ক্যান করব, তখন অর্থাৎ 12 ঘন্টার আগে, তখন আমরা কিন্তু এই যে ডেফিনিট হাইপোডেন্সিটি এটা নাও পেতে পারি। কি পেতে পারি? সেখানে এইরকম একটা অনেকগুলো সাইন পেতে পারি, 4টা সাইন, আমরা 4টা জিনিস আমরা বললাম। এই 4টার মধ্যে একটা হচ্ছে এই যে লস অফ গ্রে হোয়াইট ডিফারেন্সিয়েশন। সহজ কথায় এই যে এখানে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার পার্থক্য, যেমন আমরা এই যে ডান পাশে বুঝতে পাচ্ছি, কিন্তু এই পাশে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না। এই পাশের ছবিতে যদি আমরা দেখি, পাশের ছবিতে কিন্তু দেখেন এই যে ব্লু অ্যারো যেগুলো, এখানে কিন্তু আমরা গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার আলাদা করে বুঝতে পারছি, কিন্তু এই যে রেড অ্যারো যেখানে, এখানে কিন্তু আমরা গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারছি না। এটা কি আমরা বলছি? লস অফ গ্রে অ্যান্ড হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন। আরেকটা যে সাইন আমরা পেতে পারি সেটা হচ্ছে ইনসুলার রিবন সাইন। ইনসুলার রিবন সাইন জানার আগে আমাদের আগে জানতে হবে কোন জায়গাটাকে ইনসুলা বলে। আমরা বেসিক্স অফ সিটি স্ক্যানে আমরা অ্যানাটমি যখন পড়ছিলাম তখন আমরা ইনসুলা জায়গাটি জেনেছি। ইনসুলা জায়গাটি আমি আরেকবার একটু মনে করাই দেবো, সেটা হচ্ছে এই যে সিলভিয়ান ফিশার, এই যে এখানে আমরা সিলভিয়ান ফিশার দেখতে পাচ্ছি। এই সিলভিয়ান ফিশারের মাথায় যে হচ্ছে একটা জাইরাসের মতো একটা জায়গা থাকে, এটার নাম হচ্ছে ইনসুলা। তো নর্মালি এই ইনসুলা আমরা দেখতে পাই হচ্ছে সিটি স্ক্যানে একটু হোয়াইটিশ। এই যে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই জায়গাটা যদি একটু খেয়াল করি, আপনি চাইলে ডান পাশের ছবির সাথে মিলিয়ে নিতে পারেন যে এই যে সিলভিয়ান ফিশার, এই যে সিলভিয়ান ফিশারের মাথায় ইনসুলাটাকে কিন্তু আমরা আলাদা করে বুঝতে পারছি যে একটু হোয়াইটিশ। কিন্তু এই পাশে যদি আমরা খেয়াল করি, অর্থাৎ এই সাইডে যদি খেয়াল করি, এখানে সিলভিয়ান ফিশারের মাথায় এই যে ইনসুল অংশটুকু, এটা কিন্তু আলাদা করে বোঝা যাচ্ছে না। তো এই যে যখন আলাদা করে বোঝা যাবে না, তখন এটাকে বলবো আমরা ইনসুলার রিবন সাইন। তো ইসকেমিক স্ট্রোকের আর্লি ফিচার হিসেবে আমরা কিন্তু ইনসুলার রিবন সাইন পেতে পারি। তো আমরা কি জিনিস তাহলে পেলাম? তো আমরা সিটি স্ক্যান ফাইন্ডিংস ইন ইসকেমিক স্ট্রোক ইন লেস দেন 12 আওয়ার্স, এই জায়গাটুকুতে আমরা ছিলাম। তো আমরা বলেছিলাম এখানে আমরা কি জিনিস পাবো। একটা হচ্ছে নর্মাল পেতে পারি, অর্থাৎ কোনো চেঞ্জ নাই এরকম পেতে পারি। একটা হচ্ছে হাইপারডেন্স আর্টারি সাইন পেতে পারি, এবং লস অফ গ্রে অ্যান্ড হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন এটা পাইতে পারি, এবং ইনসুলার রিবন সাইন পেতে পারি। এই যে আমরা এখানে জানলাম যে হাইপারডেন্স আর্টারি সাইন, অর্থাৎ আর্টারির একটা জায়গা থ্রোম্বোএম্বলিজমের যে ম্যাটেরিয়াল এটা থাকার দরুন এখানে হাইপারডেন্স অর্থাৎ সাদা দেখা যাবে। অথবা কি হবে, আমরা একটা লোকালাইজড এরিয়ায় আমরা হচ্ছে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েট করতে পারবো না।
তখন এটাকে বলবো লস অফ গ্রে অ্যান্ড হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন। এবং আমরা যখন এই সিলভিয়ান ফিশারের মাথায় যে ইনসুলা যে জায়গাটুকু থাকে এই জায়গাটাকে আমরা কিন্তু একটু হোয়াইটিশ হিসেবে আমরা দেখতে পাই, কিন্তু যদি এখানে স্ট্রোক হয় তাহলে কিন্তু আমরা এই ইনসুলা জায়গাটাকে ঠিকভাবে দেখতে পারবো না, এটাকে বলা হয় ইনসুলার রিবন সাইন। সো আমরা 12 আওয়ার্সের আগে যে ইসকেমিক স্ট্রোকের যে সিটি স্ক্যান ফাইন্ডিংস এগুলো মোটামুটি বুঝলাম। এখন আমরা জানবো হচ্ছে অ্যাকিউট স্ট্রোক, অর্থাৎ অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক 12 ঘন্টা থেকে 7 ডেজ অর্থাৎ 1 উইকের মধ্যে কি কি চেঞ্জ হয় এই জিনিসগুলো আমরা জানবো। এটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি, যেটা হচ্ছে সিটি স্ক্যানে পাই এরিয়া অফ হাইপোডেন্সিটি ইন ভাস্কুলার ডিস্ট্রিবিউশন ডিউ টু সাইটোটক্সিক ইডেমা। তো এখানে আমরা বাম পাশের যে ছবিটি, এই ছবিটাতে যদি একটু খেয়াল করি আমরা দেখি যে এই পাশে লেফট সাইডে কিন্তু নর্মাল ব্রেন প্যারেনকাইমা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন এই যে ছবির রাইট সাইডে যখন আমরা যাব তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাইপোডেন্স একটা এরিয়া দেখা যাচ্ছে। হাইপোডেন্স অর্থাৎ কালো একটা এরিয়া দেখা যাচ্ছে। এই যে আমরা এই জায়গাটুকুকে আমরা এই পাশের ছবিতে একদম সার্কেল করে দেখাচ্ছি, এটা হচ্ছে নর্মাল এবং দেখেন এখানে অ্যাকিউট ইনফ্রাক্ট হিসেবে একটা হাইপোডেন্স এরিয়া দেখতে পাচ্ছি। তো এখানে হাইপোডেন্সিটি কেন হয়? হাইপোডেন্সিটি হয় কারণ এখানে সাইটোটক্সিক ইডেমা হয়, অর্থাৎ এখানে কিছু ফ্লুইড জমা হয়। তো আমরা জানি সিটি স্ক্যানে যেখানে ফ্লুইড যে জায়গাগুলোতে থাকে এই জায়গাগুলোকে আমরা হাইপোডেন্সিটি, সুতরাং এখানে যেহেতু ইডেমা হচ্ছে এই জন্য এখানে আমরা এখানে হাইপোডেন্স এরিয়া পাচ্ছি। যখন এই টাইম আরও যেতে থাকবে তখন কিন্তু এই যে হাইপোডেন্সিটি এবং সুয়েলিং আরও বেশি হতে থাকবে, অর্থাৎ যত বেশি এখানে ইডেমা হবে তখন এখানে কিন্তু ফ্লুইড কন্টেন্টটা বাড়তে থাকবে, এটা তত বেশি হাইপোডেন্স হতে থাকবে। এবং ইডেমা বেশি হওয়ার দরুন এটা যে শুধু হাইপোডেন্স হবে এটাই কিন্তু না, এটা কিন্তু সুয়েলিং হচ্ছে এবং সুয়েলিং হয়ে পাশের যে স্ট্রাকচার এগুলোকে কিন্তু সে কম্প্রেস করতে পারে। সে কী কী জায়গাকে কম্প্রেস করতে পারে? ভেন্ট্রিকলে কম্প্রেস করতে পারে, বেজাল সিস্টেমে কম্প্রেস করতে পারে এবং এই জায়গাগুলোকে চাপ দিয়ে সে মিডলাইন শিফট করতে পারে। কি বুঝি? এই যে ধরুন এই পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা কিন্তু একরকম, এই পাশে কিন্তু আরেক রকম। তাহলে কি হয়েছে? এখানকার যে ইসকেমিক স্ট্রোক এই জায়গায় ইডেমা যখন বেশি হয়েছে তখন এটা কি এই জায়গাটাকে কম্প্রেস করেছে, কম্প্রেস করে এই জায়গায় ভেন্ট্রিকলকে চাপ দিয়েছে। এই জায়গাটাকে ভেন্ট্রিকলকে চাপ দেওয়ার যে ঘটনা এই জায়গাটাকে বলে হচ্ছে ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট অথবা কম্প্রেশন। এই ইডেমাটা যদি আরও বেশি বড় হয়ে যায়, আরও বেশি বড় হলে কি করবে? এই মিডলাইন স্ট্রাকচারকে শিফট করে দেবে, অর্থাৎ এই মিডলাইন এখান থেকে এই পাশে চলে আসবে। তো কি হচ্ছে তাহলে? প্রথমে হচ্ছে ইসকেমিক স্ট্রোক হইলো, সেখানে সাইটোটক্সিক ইডেমার কারণে এখানে হাইপোডেন্স অর্থাৎ কালো দেখা গেল, কারণ আমরা জানি যে ফ্লুইড কন্টেন্ট কালো দেখা যায়। এবং পরবর্তীতে যখন ইডেমাটা আরও বাড়বে তখন এটা যেহেতু এর মাস ইফেক্টটা হবে, অর্থাৎ সে জায়গা বড় হবে, পাশের জায়গাটাকে সে কম্প্রেস করে ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট করবে, অর্থাৎ ভেন্ট্রিকুলার যদি কম্প্রেস করে এটাকে বলবো ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট। যদি বেজাল সিস্টার্নকে এই সিস্টার্নকে কম্প্রেস করে তাহলে এখানে বলবো কম্প্রেশন অফ দ্য সিস্টার্ন। এবং যদি আরও বেশি ইডেমা হয়ে যায় তখন এই মিডলাইন পুরো জায়গাটাকে সে ডান দিকে সরাই দিবে, এটাকে বলা হয় মিডলাইন শিফট। এরপরে যখন ইসকেমিক স্ট্রোকটা হলো তখন কিন্তু এর থেকে 2 থেকে 4 দিনের মধ্যে এখানে হিমোরেজিক ট্রান্সফরমেশন হতে পারে, অর্থাৎ যেখানে হিমোরেজিক স্ট্রোক না অর্থাৎ ইসকেমিক স্ট্রোক কিন্তু সেখানে হিমোরেজ আমরা পেতে পারি। যেমন এই ছবিটিতে দেখা গেছে যে এইরকম একটা হিমোরেজ দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু হিমোরেজিক স্ট্রোক না, এটা কিন্তু আগে থেকেই ইসকেমিক স্ট্রোক ছিল। যে ইসকেমিক স্ট্রোকের মধ্যে যখন অল্প একটু হিমোরেজ হয় তখন এটাকে বলবো হচ্ছে হিমোরেজিক ট্রান্সফরমেশন অফ দ্য ইসকেমিক স্ট্রোক। তো আমরা অ্যাকিউট স্ট্রোকের ঘটনা মোটামুটি বুঝলাম। এখন আমরা ওল্ড বা ক্রনিক যে ইসকেমিক স্ট্রোক এটা চেনার চেষ্টা করব। তো এই ওল্ড এবং ক্রনিক ইসকেমিক স্ট্রোক সাধারণত 4 উইকসের পরে খুব ভালো মতো দেখা যায় এবং বোঝা যায়। তো এখানে কি হয়? নর্মাল যে গ্রে এবং হোয়াইট ম্যাটার ছিল যে ব্রেনে, এটা হচ্ছে রিপ্লেসড হয়ে যাচ্ছে সিএসএফ এর মতো একটা ফ্লুইডিশ একটা ম্যাটেরিয়াল দিয়ে। এই জিনিসটাকে বলে হচ্ছে এনকেফালোম্যালাসিয়া। যে এই যে লস অফ লোকাল প্যারেনকাইমা মাস কজেস নেগেটিভ মাস ইফেক্ট, অর্থাৎ যখন এটা গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার রিপ্লেসড হয়ে যায় এই এনকেফালোম্যালাসিয়া হয়ে, তখন এটা করে কি তার হচ্ছে যে এরিয়া যেটা, অর্থাৎ তার যে যতটুকু জায়গা লাগতো প্রিভিয়াসলি স্ট্রোকের পূর্বে, এটা কিন্তু
অ্যাকিউট ইসকেমিয়া হওয়ার সময় ইডেমা হয়ে জায়গাটাকে বেশি লাগছে, কিন্তু যখন এটা ওল্ড হয়ে যায়, ক্রনিক হয়ে যায়, এনকেফালোম্যালাসিয়া হয়ে যায়, তখন কিন্তু জায়গাটা তার আরও কম লাগে, অর্থাৎ এখানে নেগেটিভ মাস ইফেক্ট হয়। তো নেগেটিভ মাস ইফেক্ট হওয়ায় এখানে ব্রেনের যে সালকাস বা ভেন্ট্রিকল যেগুলো থাকে এগুলো কিন্তু ওয়াইডেনিং বা বড় হয়ে যায়। তো সিটি স্ক্যান ফাইন্ডিংস আমরা কি পাবো, এটা হচ্ছে ওয়েল ডিমার্কেটেড এরিয়াস অফ লো ডেন্সিটি, অর্থাৎ ওয়েল ডিমার্কেটেড একটা হাইপোডেন্স এরিয়া পাবো, অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ দ্য বোথ গ্রে অ্যান্ড হোয়াইট ম্যাটার, অর্থাৎ গ্রে এবং হোয়াইট ম্যাটারটাকে রিপ্লেস করে একটা ওয়েল ডিমার্কেটেড হাইপোডেন্স এরিয়া আমরা পাবো। যে এই কথাগুলো যে আমরা বললাম এতক্ষণ, এই কথাগুলোকে আমরা এখন ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা বলছিলাম যে ওয়েল ডিমার্কেটেড হাইপোডেন্স এরিয়া, এই যে ওয়েল ডিমার্কেটেড একটা হাইপোডেন্স অর্থাৎ কালো এরিয়া আমরা কিন্তু পাচ্ছি। তো ওয়েল ডিমার্কেটেড এই যে এই এরিয়াটা আমরা পেলাম, এটা কিন্তু আমরা যে এই পাশের ছবিতে দেখিয়েছি, এটা কিন্তু ছিল ক্রনিক স্ট্রোকের একটা সিটি স্ক্যান। এবং কোন কোন জায়গাটাকে আমরা আসলে হাইপোডেন্স ওয়েল ডিমার্কেটেড এরিয়া বুঝিয়েছি সেটা হচ্ছে আমরা যে এই কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমরা এই যে একটা সিটি স্ক্যান দেখছি, একই পেশেন্টের সিটি স্ক্যান, এটা হচ্ছে অ্যাকিউট স্ট্রোক যখন ছিল তখন এই স্ক্যানটা করা, এবং এটা যখন 4 উইকস পরে এই স্ক্যানটা করা হয়। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, আগে এই জায়গাটা যেমন হাইপোডেন্স ছিল, এখন কিন্তু সেই জায়গাটা এতটা হাইপোডেন্স না, তাই কি না, এটা কিন্তু আরও বেশি হাইপোডেন্স। যেমন দেখেন এই জায়গায় কিন্তু ওয়েল ডিমার্কেটেড না, একদম যে মার্কিং নর্মাল এবং ইসকেমিক যে এরিয়া, এই জায়গাটা কিন্তু ওয়েল ডিমার্কেটেড না, এখানে কিন্তু একদম সুন্দর ওয়েল ডিমার্কেটেড, একদম ওয়েল ডিমার্কেটেড এরিয়া। এবং এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সালকাস। যে এখানকার সালকাস আপনি দেখেন, এই যে সালকাসটা ছিল, এখানকার সালকাসটা দেখেন, এখানকার যে আগের সালকাসটা ছিল অ্যাকিউট স্ট্রোকের সময়, এখানকার সালকাসটি দেখুন ক্রনিক স্ট্রোক। তো এই যে এই এরিয়াটা যখন অ্যাকিউট স্ট্রোকে ছিল তখন কিন্তু সে নর্মাল ব্রেন প্যারেনকাইমার চেয়ে বড় ছিল, তখন কিন্তু সে আশেপাশের জায়গাগুলোকে চাপ দিয়েছে, কিন্তু যখন সে ক্রনিক স্ট্রোক হয়ে যায় তখন কিন্তু সে জায়গাটা ছোট হয়ে যায়। ছোট হয়ে যাওয়া একটা নেগেটিভ মাস ইফেক্ট হয়, অর্থাৎ আশেপাশ থেকে যে ব্রেন প্যারেনকাইমা তার দিকে আরও চলে আসে, চলে আসা এই যে সালকাস নামে যে ফাঁকা জায়গাগুলো থাকে, এই ফাঁকা জায়গাগুলোটা বড় হয়ে যায়। এই কথাই আমরা বলছিলাম একটু আগে, এই যে লস অফ লোকাল প্যারেনকাইমা কজেস নেগেটিভ মাস ইফেক্ট কজিং সালকাল অর ভেন্ট্রিকুলার ওয়াইডেনিং, অর্থাৎ যে ইসকেমিক জায়গাটুকু এইটুকু ছোট হয়ে যাওয়ায় সালকাস এবং ভেন্ট্রিকল এগুলো একটু বড় হয়ে যায়, সহজ ভাষায় যদি বলি। তো আমরা নর্মালি মোস্ট কমনলি যে সিটি স্ক্যান ফাইন্ডিংস অ্যাকিউট এবং ক্রনিক স্ট্রোকে এগুলো কিন্তু মোটামুটি জানলাম। এখন আমরা কিছু স্ট্রোকের যে সিটি স্ক্যান আমরা পাই, এখানে কিন্তু কয়েকটা টপিক থাকে, সেটা হচ্ছে ল্যাকুনার ইনফার্ক্ট। তো ল্যাকুনার ইনফার্ক্ট সম্পর্কে আমরা মোটামুটি এখন জানার চেষ্টা করব। ল্যাকুনা অর্থ আমরা যদি শাব্দিক অর্থ বলি, এটার অর্থ হচ্ছে স্মল লেক। স্মল লেক মানে ছোট একটা জলাশয়ের মতো। এবং এই জিনিসটাকে আমরা যখন ব্রেনের ক্ষেত্রে নিউরোলজিতে ব্যবহার করি তখন এটা দ্বারা বোঝায় যে ল্যাকুনার ইনফার্ক্ট অর্থ এটা হচ্ছে এরিয়া অফ ব্রেন সেল ডেথ ডিউ টু ফোকাল ইসকেমিক ইভেন্ট, অর্থাৎ একটা ছোট জায়গায় যখন ইসকেমিক ইভেন্ট হয়ে একটা ব্রেন সেলের ডেথ হয় তখন এটাকে বলা হয় ল্যাকুনার ইনফার্ক্ট। তো কোথায় হয় মেইনলি, এটা হচ্ছে স্মল মিডল সেরেব্রাল আর্টারির পারফোরেটর ব্রাঞ্চ যে জায়গায়, ওই জায়গাটাতে এই ল্যাকুনার ইনফার্ক্টটা মোস্ট কমনলি পাওয়া যায়। এটা অ্যাকিউট ল্যাকুনার ইনফার্ক্ট যেটা সিটি স্ক্যানে মে নট বি ভিজিবল, অর্থাৎ নাও পাওয়া যাইতে পারে, তবে এটা যখন ক্রনিক হয়ে যায় তখন কিন্তু এটা দেখা যায়। এই যে ল্যাকুনার ইনফার্ক্ট যদি আমরা বলি, বাম পাশে যে ছবিটি এইটুকু আমরা দেখার চেষ্টা করি, এখানে দেখব যে কোনো অ্যাবনর্মালিটি আমাদের চোখে পড়ে কিনা। হ্যাঁ, নিশ্চয়ই আপনি ধরতে পেরেছেন, এই যে এখানে কিছু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, এই যে এখানে কিছু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, এই যে এখানে কিছু অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, অর্থাৎ এই এরিয়াটা অনেক ছোট। মিডল সেরেব্রাল আর্টারির পারফোরেটর যে ব্রাঞ্চের যে সাপ্লাই, ছোট ছোট এরিয়ায় যখন ইনফ্রাকশন হয় তখন এই জায়গাটাকে ল্যাকুনার ইনফার্ক্ট বলা হয়। এবং এই ছবিটিতে আপনারা দেখুন যে বাম পাশের ছবিটি এবং ডান পাশের ছবিটি মিলিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাবনর্মালিটিটা ঠিক কোন জায়গায়। তো আমরা অ্যাকিউট ল্যাকুনার ইনফার্ক্ট চিনলাম, এখন আমরা জানবো হচ্ছে ওল্ড ল্যাকুলার ইনফার্ক্ট যেটা, এটা কীরকম দেখা যায়। তো সিটি স্ক্যানে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্মল এরিয়াস অফ লো ডেন্সিটি, অর্থাৎ লো ডেন্সিটি ছোট ছোট কয়েকটা এরিয়া দেখা যায়। এটা সাধারণত টিপিক্যালি ডিস্ট্রিবিউশন থাকে মিডল সেরেব্রাল আর্টারির পারফোরেটর ব্রাঞ্চ।
অ্যাকিউট ল্যাকুনার ইনফ্রাক্ট যেগুলো, সেখানে আমরা যে এরিয়ার কথা বলেছিলাম ওল্ড ল্যাকুলার ইনফ্রাক্ট ডেফিনেটলি সেই জায়গাগুলোতেই পাওয়া যাবে। তো ওল্ড ল্যাকুলার ইনফ্রাক্ট দেখার জন্য আমরা যদি এই যে বাম পাশের যে ছবিটি এখানে খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট কয়েকটি হাইপোডেন্স এরিয়া দেখা যাচ্ছে, যেমন এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই কোথায় কোথায় যে অ্যাবনর্মালিটি এটা কিন্তু আমরা এই পাশের ছবিটিতে বুঝিয়েছি, আপনারা একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের অ্যাকুট ল্যাকুনার ইনফ্রাক্ট এবং ওল্ড ল্যাকুনার ইনফ্রাক্ট যেগুলো, এইগুলো সম্পর্কিত কনসেপশন। আমরা আরেকটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্মল ভেসেল ডিজিজ। আমরা সিটি স্ক্যানের রিপোর্টে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্মল ভেসেল ডিজিজ নামে একটা কথা দেখতে পাই। এই স্মল ভেসেল ডিজিজ জিনিসটা কি? তো সিটি স্ক্যান ফাইন্ডিংসে আমরা দেখব যে প্যাচি লো ডেন্সিটি অফ দ্য সেরেব্রাল হোয়াইট ম্যাটার, অর্থাৎ সেরেব্রাল যে হোয়াইট ম্যাটার, এই হোয়াইট ম্যাটার কিন্তু নর্মালি একটু হাইপোডেন্স থাকে। এখানে পুরো হোয়াইট ম্যাটার জুড়েই যে হাইপোডেন্স থাকে, এই হাইপোডেন্সিটিটা আরও বেশি যখন বাড়বে, অর্থাৎ আরও বেশি কালো হবে, তখন এটাকে আমরা বলি স্মল ভেসেল ডিজিজ। সাধারণত ভাস্কুলার রিস্পেক্টর যেসব পেশেন্টদের থাকে, অর্থাৎ স্মোকিং, ডায়াবেটিস মেলাটাস, হাইপারটেনশন, এসব পেশেন্টদের ক্ষেত্রে পাওয়া যায়। এদের ম্যাক্সিমাম পেশেন্টদের যে ক্রনিক স্মল ভেসেল ডিজিজ থাকে তাদের জেনারেলাইজড লস অফ ব্রেন ভলিউম থাকে, অর্থাৎ জেনারেলাইজড সেরেব্রাল অ্যাট্রোফি যেটা বলে, এই জিনিসটা আমরা পাবো। এই স্মল ভেসেল ডিজিজকে আমরা যদি সিটি স্ক্যানে দেখি তাহলে আমরা কেমন দেখতে পারবো? এই যে দেখুন, এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার, এই হোয়াইট ম্যাটার, এই যে হোয়াইট ম্যাটারের যে ডেন্সিটি এটা কিন্তু হাইপোডেন্স। নর্মালি একটা ব্রেন যে সিটি স্ক্যান সেখানে কিন্তু এটা হাইপোডেন্স থাকে, কিন্তু এত বেশি হাইপোডেন্স থাকে না। তো এই পাশে আমরা যদি দেখি, এখানে আমাদের বোঝানো হয়েছে যে এই যে হোয়াইট ম্যাটার যে অংশটুকু, এই হোয়াইট ম্যাটারের হচ্ছে ডেন্সিটিটা আরও কমে গিয়েছে এবং ডিফিউজ, এটা পুরো হোয়াইট ম্যাটার অংশ জুড়ে এটা কিন্তু হাইপোডেন্সিটিটা বেড়ে গিয়েছে, অর্থাৎ আরও বেশি লো ডেন্সিটি হয়ে গিয়েছে। এটাই হচ্ছে স্মল ভেসেল ডিজিজে সিটি স্ক্যান ফাইন্ডিংস। তো আমরা মোটামুটি ইসকেমিক স্ট্রোকের কমন যে প্রেজেন্টেশন ইন সিটি স্ক্যান এগুলো কিন্তু মোটামুটি শিখে গেলাম। এখন আমরা কয়েকটি ফিল্ম দেখব, যে ইসকেমিক স্ট্রোকের কয়েকটি ফিল্ম। এই যে আমরা এই ছবিটি যখন দেখব তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইপোডেন্সিটি ইন দ্য প্যারাইটাল লোব, প্যারাইটাল লোবে একটা হাইপোডেন্সিটি দেখা যাচ্ছে, এই যে আমরা রেড অ্যারো দিয়ে বুঝিয়েছি। তো প্যারাইটাল লোবে একটা ইসকেমিক স্ট্রোক। এবং আমরা এই ছবিটি যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এই যে হাইপোডেন্সিটি, যে একটা হাইপোডেন্সি এরিয়া দেখা যাচ্ছে, এই হাইপোডেন্সিটিটা হচ্ছে লেফট টেম্পোরাল লোবে একটা হাইপোডেন্সিটি, অর্থাৎ এটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক ইন টেম্পোরাল লোব। আরেকটি ছবি আমরা দেখি, এখানে এই যে আমরা জানি যে সেন্ট্রাল সার্কাসের সামনের অংশ হচ্ছে ফ্রন্টাল লোব, আমরা অ্যানাটমিতে এটা আমরা জেনেছি, সিটি স্ক্যানের যে সেকশনাল অ্যানাটমি আমরা পড়েছি সেখানে। তো এখানে আমরা দেখছি যে হাইপোডেন্স একটা এরিয়া, যেটা কিনা আমরা রেড অ্যারো দিয়ে আইডেন্টিফাই করে দিয়েছি। এখানে একটা হাইপোডেন্স এরিয়া দেখা যাচ্ছে, অর্থাৎ এটা একটা অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক। এই যে এই ছবিটাতে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারের অক্সিপিটাল লোবে একটা হাইপোডেন্স এরিয়া দেখা যাচ্ছে, অর্থাৎ অক্সিপিটাল লোবে এটা একটা অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক। এই ছবিতে আমরা জায়গাটা ডিফাইন করে দেখিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছি যে মিডল সেরেব্রাল আর্টারির বড় একটা জায়গা জুড়ে একটা হাইপোডেন্স এরিয়া, এটাকে বলে লার্জ মিডল সেরেব্রাল আর্টারি ইনফ্রাক্ট। এখানে কিন্তু কয়েকটা জিনিস দেখা যাচ্ছে আরও, এই যে ভেন্ট্রিকল এই পাশে একটা দেখা যাচ্ছে, এটা এই পাশে একটা থাকার কথা ছিল, এই পাশে নাই, সুতরাং এখানে ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট হয়েছে, ভেন্ট্রিকুলার ইফেসমেন্ট হয়েছে। এবং এই পাশে কিন্তু এই যে এই জায়গাটা, যে দুটার মাঝখানে এই জায়গাটা এই মিড লাইনে থাকার কথা ছিল, সো মিড লাইনে নেই, অর্থাৎ এখানে কিন্তু মিড লাইন শিফট হয়েছে।